ট্রেন চলাচল স্বাভাবিক হলেও স্কেজুল বিপর্যয়, ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে, ভিড় কম থাকায় যাত্রীদের স্বস্তি। ট্রেন চলতেছে, মানুষের ভোগান্তি কমছে, এখন আবার চালু হয়েছে, এখন মানুষ আরো স্বস্তিতে ফিরেছে। অবশ্যই ভালো লাগতেছে, অনেক ভোগান্তি থেকে আমরা রক্ষা পাইতেছি। যাত্রী পারতেছি, এটা শুনে অবশ্যই খুশি, কিন্তু তাও তো ভোগান্তি হয়েছে আমাদের, তাই না? লেট অবশ্যই 1 ঘন্টা লেট। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ ও কাঁটাতারের বেড়া ইস্যু, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অসম চুক্তি ও অপপ্রচার বন্ধের বিষয়েও হবে আলোচনা। 5 আগস্ট নির্বাচন দিয়ে স্মরণীয় রাখতে পারে সরকার, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জনগণ, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কিছুর তুলনা নয়। এখনো জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তী সরকার, পর্যবেক্ষণ সিপিডির। মজুতদারি ও কমিশন বাণিজ্যের কারণে তেল, চিনি সহ 14 পণ্যের দামে অস্বাভাবিক ওঠানামা। কালোবাজারির কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই, পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতে দোকানে বিক্রি, অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিভি, দ্রুত সরবরাহের তাগিদ। এবং ইজতেমার ময়দানে এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ, ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, মাঠ পরিদর্শন করে জানালেন আইজিপি। এই মুহূর্তে বরিশালের রূপাতলীতে আছেন সহকর্মী অপূর্ব। দ্বীপ জেলা ভোলার মতোই আজকে বুধবার সকাল 6টা থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে কোনো ধরনের বাস চলাচল করছে না। এখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটে বাস চলাচল বন্ধ, কর্মবিরতি ডেকেছে এখানকার শ্রমিকরা। তারা যেটি বলছেন যে গতকালকে তাদের এখানে টার্মিনালে যে শ্রমিক ইউনিয়নের কার্যালয় সেটি ভাঙচুর করা হয়েছে এবং বাস ভাঙচুর করা হয়েছে, সেই কারণে তারা রাস্তায় নামতে চান, তবে তারা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাস্তায় নামবেন না বলে ঘোষণা দিয়েছে এখানকার শ্রমিকরা। এবং সকাল থেকেই আজকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে এবং এই বাস বন্ধ থাকার ফলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টি জেলার সাথে অর্থাৎ বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা পর্যন্ত একদিকে, অন্যদিকে পিরোজপুর, ঝালকাঠি, খুলনা পর্যন্ত যে সড়কটি দেখছেন এটি আসলে খুলনা যাবার পথ, পিরোজপুর যাবার পথ, ঝালকাঠি যাবার পথ। এই রুটে কিন্তু কোনো গাড়ি চলাচল করছে না, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এখান থেকে হাজার যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। তারা সকাল থেকে যারা এই টার্মিনালে আসছেন তারা সীমাহীন ভোগান্তিতে পড়ে কেউ এখানে বিকল্প পথে অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা সিএনজিতে যাবার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেখানে কয়েক গুণ ভাড়া বেশি আদায় করছে। শ্রমিকরা দাবি করেছেন তারা তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছে। সকাল থেকে এখানে আসলে কোনো বিশৃঙ্খলার খবরও নেই, তবে গতকালকে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে এক ছাত্রী হেনস্থাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। হাফ ভাড়া, বিএম কলেজের এক ছাত্রীকে হাফ ভাড়া দেয়া না দেয়াকে কেন্দ্র করে প্রথমে তাকে হেনস্থা করা হয়, তারপরে এখানে কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটে, সংঘর্ষের ঘটনা ঘটে, উভয় পক্ষেরই আহতের অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ আমাদের কাছে এসেছে। সবকিছু মিলে মধ্য কথা হচ্ছে এখানকার যারা যাত্রীরা রয়েছে তারা আসলে ভোগান্তিতে পড়েছে, সীমাহীন ভোগান্তিতে পড়েছে। সকাল থেকে যেহেতু কোনো বাস চলাচল করছে না এবং কখন নাগাদ এই বাস চলাচল শুরু হবে সেটিও আসলে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। স্থানীয় প্রশাসন বলছে তারা শ্রমিক পরিবহন নেতাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তবে শ্রমিক পরিবহন নেতারা বলছে তারা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাস্তায় নামবেন না। আমার কাছে সবশেষ বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব এবং এর আগে ভোলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। রেলের কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করায় 27 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে সচল হয় ট্রেনের চাকা। অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপও ছিল কম, তবে প্রতিটি ট্রেনই স্টেশন ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে। একদিনের মধ্যেই স্বাভাবিক স্কেজিউলে ফেরার প্রত্যাশার কথা জানান স্টেশন ম্যানেজার। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। যাত্রীদের পদচারণায় ভোর থেকেই মুখর হয় স্টেশন প্রাঙ্গণ, ফিরে যায় সেই আগের চিরচেনা রূপে।
এদিন সকাল 7টায় রাজশাহীর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়। সচল হয় ট্রেনের চাকা। তবে যাত্রী চাপ কিছুটা কম থাকায় স্বস্তি নিয়েই ট্রেনে ওঠেন সবাই। নানা শঙ্কা কাটিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেন চলতেছে, মানুষের ভোগান্তি কমছে। এখন আবার চালু হয়েছে, এখন মানুষ আরো স্বস্তিতে ফিরেছে। অবশ্যই ভালো লাগতেছে, অনেক ভোগান্তি থেকে আমরা রক্ষা পাইতেছি। তবে এদিন ট্রেনের শিডিউলে কিছুটা হেরফের হয়। সিলেটের ট্রেন পারাবত এক্সপ্রেস 4 ঘন্টার দেরিতে ঢাকা ছাড়ে, আর বাকিগুলো 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে যাত্রা করে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাতে পারতেছি এটা শুনে অবশ্যই খুশি, কিন্তু তাও তো ভোগান্তি হয়েছে আমাদের, তাই না? লেট অবশ্যই 1 ঘন্টা লেট। এখন কখন ছাড়বে এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছি না আর কি। সময় মতো ঢাকায় না পৌঁছাতে পারার কারণে বুধবার বাতিল হয় সিলেটের ট্রেন জয়ন্তিকা ও উত্তরবঙ্গের বুড়িমারি এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার জানান, ট্রেনের কোচ ও ইঞ্জিন এলোমেলো থাকায় এগুলো গুছিয়ে প্ল্যাটফর্মে দিতে খানিকটা বাড়তি সময় লাগছে। একদিনের মধ্যেই শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান তিনি। ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে, এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। একদিন ট্রেন বন্ধ থাকায় শুধু ঢাকার কমলাপুর স্টেশনে লোকসান 1,20,00,000 টাকা বলেও জানান ম্যানেজার। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ ও কাঁটাতারের বেড়া ইস্যু। ভারতের সঙ্গে অসম চুক্তি ও বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধের বিষয়েও হবে আলোচনা। সকালে সচিবালয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে বিজিবি মহাপরিচালক জানান, আলোচনায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে কোনো ছাড় দেয়া হবে না। 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী দুপক্ষের নেতৃত্ব দেবেন। সম্মেলন সামনে রেখে বুধবার সকালে সচিবালয়ে ভারতের সঙ্গে আলোচ্য বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিজিবি মহাপরিচালক জানান, ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত হত্যা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা যেটা বললেন, কোনো ছাড়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের শূন্যরেখার 150 গজের মধ্যে নিয়ম মেনে বেড়া নির্মাণ, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধ, অভিন্ন নদীর পানি প্রত্যাহারের ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে। সীমান্তে 150 গজের ভিতরে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নাই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। এই ব্যাপারে আলোচনা হবে। গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে, এই ব্যাপারেও আলোচনা হবে। এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এর সমাধান হবে। এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তিগুলো নিয়েও সম্মেলনে পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি। এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ, তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এই নদীগুলি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট নির্বাচন দিয়ে স্মরণীয় রাখতে পারে সরকার, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন জনগণ। বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কিছুর তুলনা করা ঠিক হবে না। আগামীর জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে আলোচনা যুক্তিতর্ক চলছে রাজনৈতিক মহলে। চলতি বছর কিংবা আগামী ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের তাগিদ রাজনৈতিক নেতাদের। চলতি বছর সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে সংকট আরও বাড়বে। 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে
দেশকে পরিচালনা করা সম্ভব নয়। এদিন জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে এর যৌক্তিক কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। 5 আগস্ট স্মরণীয় করে রাখতে সেদিন নির্বাচন দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন। 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনার নয়, সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকার বা জনগণ সিদ্ধান্ত না নিলে সংবিধান অনুযায়ী নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ তৈরি হবে। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ঐক্যে যেন ফাটল না ধরে সেজন্য অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলেই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর জাহিদ বলেন, বেগম জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলেই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সঙ্গে দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে দুজন একই সঙ্গে দেশে ফিরবেন কিনা। ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয় নাই, সেগুলো ওনারা করিয়েছেন, সেগুলোর রিপোর্ট কিন্তু কয়েকটা আমরা এখনো আজকেও পাইনি। কাজে সেগুলো সব পাওয়ার পরবর্তীতেই সিদ্ধান্ত হবে যে উনি কত দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফেরত যাবেন। সবকিছু মিলিয়েই পরিস্থিতিই বলে দিবে কখন উনি ইনশাআল্লাহ ফেরত যাবেন, এবং আমরা খুবই আশাবাদী অতি দ্রুত জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবেন। যারা দুর্নীতি দমন কমিশনে কাজ করছেন তাদের দুর্নীতি রোধ করা গেলেই অনিয়ম দূর হবে বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে কুমিল্লায় সংস্থাটির ১৭০তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন, দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনা, এটা যদি নিশ্চিত করতে পারেন যে না, এই দপ্তরে যারা কাজ করছেন, বিশেষ করে আপনাদের সাথে যারা আছেন, তারা দুর্নীতি করছেন না, তাহলেও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। সংকটটা সেবা গ্রহীতাকে নিয়ে না, সেবা দাতাকে নিয়ে। যে সংকটগুলি খানিকটা দীর্ঘায়িত, সেগুলি সমাধান করতে আমাদের সহকর্মীরা আপ্রাণ চেষ্টা করবেন। দুপুরের সময় আরও থাকছে, আন্দোলনে আহত আরও 6 জনকে চিকিৎসার জন্য পাঠানো হলো ব্যাংকক। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ফের রিমান্ডে সালমান, আনিসুল, আতিক ও সাবেক আইজিপি মামুন। বছরের 1 মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। তবে বিনামূল্যের সব বই বিক্রি হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন বইয়ের দোকানে। এনসিটিভি বলছে, বই সরবরাহে দেরির সুযোগ নিয়ে কালোবাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। আর শিক্ষাবিদরা বলছেন, দ্রুত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো না গেলে বন্ধ হবে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর নীলক্ষেত বেশ কয়েকটি দোকানে মিলছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। আইন অনুযায়ী এসব বই বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও দিন দুপুরে চলছে বিক্রি। পাঠ্য বই বিক্রির কারণ জানতে চাইলে বিক্রেতার দাবি, অভিভাবক কিংবা স্কুল কর্তৃপক্ষের অনুরোধে এসব বইয়ের মূল কপি সংগ্রহ করে দেন তিনি, কখনো পিডিএফ থেকে প্রিন্ট করে বিক্রি করেন। আর এটির লেগে যদি এসে মিডিয়া করে বা সাংবাদিকরা ধরে এর জবাব দিয়ে কি করবে?
হাতে গোনা দু একটি বই দিয়ে শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম। মাস পেরিয়ে গেলেও এখনো সব বই পায়নি শিক্ষার্থীরা। শুধু ঢাকার নীলক্ষেত নয়, সারা দেশেই বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এমনকি ঢাকায় বই ছাপিয়ে তা বিক্রির জন্য সারা দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বই জব্দও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষা গবেষকরা বলছেন, সময়মতো পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। যারা দায়িত্বে আছেন তাদের দূরদৃষ্টিতার অভাব এবং যে তারা আসলে যে এই কাজটাতে মানে পুরোপুরি দক্ষ না, এটা আসলে যে এক ধরনের ব্যর্থতার প্রমাণ দিলেন। খুব দ্রুত পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা দরকার শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি বলছে, কিছু কিছু প্রেস মালিক সঠিক সময়ে এনসিটিভিকে বই সরবরাহ না করে তা কালোবাজারে বিক্রি করছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কিছু কিছু অসাধু প্রিন্টার এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটি করছে। তো আমরা এগুলোর ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে, এনএসআই, ডিজিএফআই তারা কাজ করছে। এছাড়া দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ এখনও জনজীবনে স্বস্তি আনতে পারেনি বলে পর্যবেক্ষণ তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তেল, চিনি, পেঁয়াজ সহ 14 পণ্যের দামে অস্বাভাবিক ওঠানামার জন্য মজুতদারি ও কমিশন বাণিজ্যকে দায়ী করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। বাজার সিন্ডিকেট ভাঙার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো বন্ধের সুপারিশ সিপিডির। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 6 মাস হতে চলেছে। এই সময়ে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিলেও বাজারে তার প্রভাব ছিল কম। বরং তেল, চিনি সহ অনেক নিত্যপণ্যের আন্তর্জাতিক ও দেশের বাজারে দামের বিস্তর ফারাক দেখা গেছে। এমন তথ্য তুলে ধরে বুধবার বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা প্রকাশ প্রতিবেদনে 14টি নিত্যপণ্যের অস্বাভাবিক দামের জন্য মজুতদারি ও কমিশন বাণিজ্যকে দায়ী করেছে সিপিডি। বলেছে, এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। অনেক জায়গায় আমরা কিন্তু দেখছি যে চাঁদাবাজি ইত্যাদির কারণেও যেটা অব্যাহত আছে, সেটার কারণেও মূল্য বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি কেন্দ্রিক কিছু সংস্কার কর্মসূচি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি, তবে এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। জ্বালানি খাতের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি জানায়, পিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 21,000 কোটি টাকা। সংকট নিরসনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি নিয়েও প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থাটি। আমরা কিন্তু সিপিডি থেকে অনেক বছর ধরে বলছি যে আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন শক্তি, আমাদের সেখানে জনবল, এইখানে আমাদের ইনভেস্টমেন্ট করা, এইটাই হলো আমাদের স্ট্যান্ড। আগের সরকারের সময় সবচেয়ে আলোচিত ব্যাংক খাতের কথা তুলে ধরে সিপিডি বলেছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত। ডিজিটাল ব্যাংক স্থগিত করা এবং মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ এবং কমপ্লায়েন্স শক্তিশালী করা, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো এগুলোকে বন্ধ করে দেওয়া। গেল বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা উল্লেখ করে এসব ঋণ আদায়ে ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছে সিপিডি। সংস্কারের জন্য উপস্থাপন করা শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শুল্ক বাড়ানোয় আমদানি কমে গিয়ে অবৈধ পথে দেশে ঢুকছে বিদেশি ফল, এতে রাজস্ব হারাচ্ছে সরকার, এমন দাবি করেছে ফল আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম জানান, 10% সম্পূরক শুল্ক বাড়ানোয় তাজা ফল আমদানি অন্তত 50 ভাগ কমেছে, উল্টো বাড়ছে চোরাচালান, রাজস্ব হারাচ্ছে সরকার। এ সময় রমজানকে সামনে রেখে ক্রেতার স্বার্থে শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনটির। এই বর্ধিত শুল্ক বাড়ানোর কারণে ওই 50% চলতেছে না, 20% চলতেছে, পোর্টে মাল ঘুরে যেতেছে, আমরা ডেলিভারি নিতে পারতেছি না। যেটা বর্ধিত শুল্ক, সম্পূরক শুল্ক 10% বৃদ্ধি করা হয়েছে, সেটাকে অব্যাহত দিয়ে আমাদেরকে ব্যবসাটা আমরা যেন চালাইতে পারি, ভোক্তা সাধারণ যাতে কোনো রকম তারপর কিনতে পারে। সামনে রমজান, এই রমজানের রোজাদারদের যেন ফল তারা ইফতারিতে রাখতে পারে, সেজন্য আমরা সরকারের কাছে, রাজস্ব বোর্ডের কাছে আমরা অনুরোধ জানাই। সুন্নতে খতনা করাতে গিয়ে আয়নের মৃত্যুর ঘটনায় 2 চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি ও 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন
শিশুটির বাবা শামীম আহমেদ। হাইকোর্টের নির্দেশে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর পরবর্তী শুনানি হবে 5 মার্চ সকালে। শুনানিতে তদন্ত প্রতিবেদন দেখে অনুমোদন ছাড়া রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার বিষয়টিকে গুরুতর অভিযোগ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন তারা আইন সম্পর্কে জানতে চান, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আইনের কোথায় সমস্যা আছে তা বুঝে পর্যবেক্ষণ দেবেন আদালত। এদিকে দায়ী 2 চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি করেছেন শিশু আয়ানের বাবা। আমি চাচ্ছি এই অভিযুক্ত 2 ডাক্তারকে আমাদের বিদ্যমান যে আইন আছে আইনের সংস্কার করে তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশে আর পরবর্তীতে হয়তোবা এই ধরনের মেডিকেল নেগলিজেন্সি আর হবে না। আদালত যে সিদ্ধান্ত গ্রহণ করবেন কিংবা আইনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সেগুলোর ব্যাপারে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আদালতের কাছে সমস্ত তথ্য উপাত্ত এগুলো দিয়ে উপস্থাপন করে আমরা সহযোগিতা করব। আজকে শুনানির পর অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের এই জনস্বার্থের মামলাটিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে এটিকে আংশিক শ্রুত হিসেবে রেখে আগামী 5 মার্চ 2025 এটা টপে থাকবে, এটা পূর্ণাঙ্গ শুনানি হবে। রাজধানীর বিভিন্ন থানার মামলায় ফের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 6 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল সহ 10 জনকে, আর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে দুর্নীতির মামলায়। বিস্তারিত জানবো আমার নবী রিপোর্টে। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীদের মামলার আসামি হয়ে আদালতে নিয়মিত হাজির হতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন থানার মামলায় বুধবার আদালতে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, আতিকুল ইসলাম সহ 10 আসামিকে। শুনানি শেষে মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন, বাড্ডা থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন, উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় আসাদুর রহমান কিরণকে 4 দিন এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 4 দিনের রিমান্ড আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এসব হত্যা ও হত্যা চেষ্টা মামলার সঙ্গে আসামিরা সরাসরি সম্পৃক্ত। সালমান এফ রহমান এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন, তানভীর আহমদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। জুলাই অভ্যুত্থানে আহত আরও 6 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো ব্যাংকক। সকাল 11টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এদের মধ্যে 3 জন সিএমএইচ ও 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সিএমএইচে চিকিৎসা নেওয়া 3 জনকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য পাঠানো হচ্ছে, আর ঢাকা মেডিকেল কলেজ থেকে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ 3 জনকে। এ নিয়ে এখন পর্যন্ত 22 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। প্রশাসনের আশ্বাসে কাজে ফিরেছেন খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে 3 দিন পর ডিপো থেকে তেল উত্তোলন ও 16 জেলায় তা সরবরাহ শুরু হয়েছে। 3 দিন বন্ধ থাকার পর আবারও কর্মব্যস্ততা ফিরেছে খুলনার জ্বালানি তেলের ডিপোগুলোতে। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় খুলনার খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন। সরবরাহ করা হচ্ছে 16 জেলায়। 3 দিন অপেক্ষার পর নিজ নিজ গন্তব্যে তেল নিয়ে যেতে শুরু করেন চালকরা। রবিবারের হাফবেলা থেকে স্থগিত ছিল, 3 দিন পরে লোড দিলাম আজকে। 3 দিন বুঝেছিলাম এই যে নেতাকর্মীরা লোড দিচ্ছে আর লোড নিয়ে পাম্পে যাচ্ছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, প্রশাসনের আশ্বাসে এবং জনভোগান্তির কথা বিবেচনা করেই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। দাবি আদায় না হলে ফের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই দিক বিবেচনা করে নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা ট্যাঙ্করি তেল উত্তোলনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যারা আমাদের আশ্বস্ত করেছেন তাদের প্রতি আমরা সম্পূর্ণ আস্থা রয়েছে। যদি কথা না রাখেন তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করব আমরা। রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। কর্মবিরতির কারণে জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।
সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে সাভারে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ট্যানারি শ্রমিকরা। সকালে কর্মবিরতি দিয়ে হেমায়তপুর চামড়া শিল্পনগরের প্রধান ফটকের সামনে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে জড়ো হন শ্রমিকরা। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, বিভিন্ন সেক্টরে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হলেও ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য এখনও তা বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। আগামী দুদিনের মধ্যে দাবি আদায় না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। চট্টগ্রাম বন্দরের স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে রাখা ১৩০০ কোটি টাকার ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়েছে। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতির মাঝে ফেরত পেয়েছে মাত্র ১৮ কোটি টাকা। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও টাকা ফেরতে ব্যাংকগুলোর আশানুরূপ সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম বন্দর। সাগর চিবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী সাবেক অ্যাসালমের মালিকানাধীন 4টি ব্যাংকে 927 কোটি টাকা সহ স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকের শাখায় অন্তত 1300 কোটি টাকা আটকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিঠি দেওয়ার পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্থায়ী আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করলো। এখন পর্যন্ত শুধুমাত্র একটি ব্যাংক থেকে 18 কোটি টাকা পাওয়া গেছে। এই অবস্থায় টাকা ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেওয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল, পরে আবার টাইম পিটিশন দিয়েছে। তো মূলত তারা টাকাটা দিতে এখন গড়িমসি করছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলোর গ্যারান্টার, সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ আমরা কামনা করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোট আয়ের 50% সরকারি ব্যাংকে এবং বাকি 50% বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে হয়। সেই অনুযায়ী বেসরকারি ব্যাংকে রাখা 1300 কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত আমদানি রপ্তানি বাণিজ্যের কন্টেনার পণ্য হ্যান্ডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভাড়া দিয়ে বছরে প্রায় 4000 কোটি টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে নিজস্ব খরচ মিটিয়ে বছরে অন্তত 1000 কোটি টাকা জমা হিসেবেই থাকছে। আর এই টাকা নিয়েই জটিলতা চলছে। তবে এসব দুর্বল ব্যাংকে শত শত কোটি টাকা জামানত হিসাবে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। যারা এই ব্যাংকের মালিক ছিলেন তারা অনেক প্রভাবশালী ছিলেন, তাদের প্রভাবে হয়তো রাখা হতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। আতঙ্কিত গ্রাহকেরা একযোগে টাকা তুলে নেওয়ায় ব্যাংকগুলোতে সাময়িক তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যাংকগুলোর টাকা বন্দর কর্তৃপক্ষ কিভাবে পাবে, ফেরত পাবে, সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে এবং সে টাকা তারা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরই মধ্যে 18 কোটি টাকা ফেরত দিয়েছে। এছাড়া আরো 12 কোটি টাকা আগামী মাসে নগদায়ন হওয়ার কথা রয়েছে। তবে স্থায়ী আমানতের টাকা দ্রুত নগদায়ন না হলে ব্যাংকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় 106 জনকে অনিয়মের মাধ্যমে ভোটার করার প্রমাণ পেয়েছে ইসি। এজন্য প্রতিজন থেকে নেওয়া হয়েছে লাখ টাকার বেশি। জালিয়াতির ঘটনায় জগন্নাথপুর থানার নির্বাচন কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে ইসি। এরই মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি 9 জন অজ্ঞাত আসামি। দুপুরে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এদিকে এখন পর্যন্ত বাড়িতে গিয়ে ভোটার তালিকায় 17,0570 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। এখন তো ভোটার হতে হলে আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার আইরিশ যেটা ছবি, এটা তো বাধ্যতামূলক। তো এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন যেটা আঙ্গুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে অথবা অন্য একজনকে দিয়ে করানো হয় এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি। তাহলে তো এটা একটা জালিয়াতি, তাই না? বিশ্ব ইজতেমার ময়দানে এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
দুপুরে মাঠ পরিদর্শন করে কথা জানান পুলিশ প্রধান। এদিকে প্রায় 100% প্রস্তুতি সম্পন্ন হলেও এখনও ছোটখাটো কিছু কাজ করছেন আগত মুসল্লিরা। জীবন সায়ান্নে পৌঁছেছেন অনেক আগেই, কমেছে শারীরিক শক্তিও, তারপরও দমে যাননি 80 বছরের আব্দুল হায়াত। পরকালে লাভের আশায় এভাবে এক সপ্তাহের বেশি সময় ধরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ইজতেমার ময়দানে। তার মতো নানা বয়সী ধর্মপ্রাণদের শ্রমে 160 একরের ময়দান এখন প্রায় প্রস্তুত বিশ্ব ইজতেমার মহা কর্মযজ্ঞের জন্য। মূল মঞ্চ হয়েছে অনেক আগেই, সেটি ঘিরেই দফায় দফায় চলছে শীর্ষ মুরব্বী সহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি বৈঠক। কোন জায়গায় কোন কাজের প্রয়োজন আমাকে ডাকায়, আমরা সেখানেই দৌড় দিই। ময়দানটাকে যে সাজানো হয়েছে এটা আল্লাহ তাআলার খাস মেহরবানি। এখানে হেদায়েতের কাজ হবে, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে হেদায়েত দিয়ে দিবে, এখানেও দিব, ওইখানে অন্য দিক দিয়ে দিব। এই জন্য আমরা আসছি নিজের জানমাল কুরবানি করতে, আমি কাজ করতেছি। বুধবার সকালে টঙ্গীর তুরাগ তীরের ময়দান পরিদর্শন করেন পুলিশের প্রধান বাহারুল ইসলাম। খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণের পর জানান, প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি আপনাদের সহযোগিতা আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। 31 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 6 দিনের প্রথম পর্বের 2 দফার বিশ্ব ইজতেমা। আর একদিন পরেই আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে 160 একরের টঙ্গীর তুরাগ তীর। আগামীতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের মহাসম্মিলন ঘটবে এই ইজতেমাকে কেন্দ্র করে, এমনটি প্রত্যাশা সারা দেশ থেকে আসা স্বেচ্ছাশ্রম দেয়া আগত ধর্মপ্রাণদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। তামিম, 18তম বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। ঠিক মূল যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে থেকেই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। একটু দেখাতে চাই যে এই মঞ্চ থেকেই কিন্তু নানা ধরনের যে বয়ান, সেই বয়ান দেয়া হয়ে থাকে। বিশেষ করে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষায় মূলত যারা তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা রয়েছেন তারা মূলত এই মঞ্চ থেকে বয়ান দিয়ে থাকেন। এখন আসলে নানা ধরনের যে মাসোয়ারা অর্থাৎ প্রস্তুতিমূলক বৈঠক, সেই বৈঠক হচ্ছে এবং এই বৈঠক থেকেই আসলে কর্ম নির্ধারিত হবে যে আগামী যে 6 দিন, বিশেষ করে 31 থেকে শুরু করে 5 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের 2 ধাপের যে ইজতেমা, সেটি মূলত আসলে কিভাবে হবে, কার কি দায়িত্ব, সেই বিষয়গুলো আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানকার যারা শীর্ষ মুরব্বী রয়েছেন তাবলিগ জামাতে তাদের পক্ষ থেকে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে 41টি অর্থাৎ প্রথম ধাপে 31 থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত 41টি জেলা সহ ঢাকার একাংশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা অংশগ্রহণ করবেন এবং পরের ধাপ অর্থাৎ প্রথম পর্বের যে পরের ধাপ 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি, এই 3 দিন প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবেন 21টি জেলা সহ 22টি জেলা সহ আরও ঢাকার যে আর বাকি যে অংশ রয়েছে সেই অংশ। তো সব মিলিয়ে বলা যায় যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখানে জোহরের সালাত কিছুক্ষণ আগে আদায় হয়েছে এবং আদায় হওয়ার পরে এখন দুপুরের যে খাবার, সে খাবার গ্রহণ করছেন এবং এখানকার যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছিলেন তারা এখানে যে স্বেচ্ছাশ্রম যারা দিচ্ছেন মূলত বিভিন্ন জেলা থেকে আগত, তারা মূলত এখানে একটু বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম হওয়ার পরেই তাদের যে প্রস্তুতির যে খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করবেন। এছাড়া এরপরে আসরের নামাজের বিরতি। তো আগামী 31 জানুয়ারি যে শুক্রবার, সেই শুক্রবার বাদ ফজর আহ্বানের মধ্য দিয়ে কিন্তু 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ। টঙ্গী থেকে তোহা খান তামিম। দেশের বাইরের খবর, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। চলছে ব্যাপক ধরপাকড়। গত দুদিনেই 2000-এর বেশি অভিবাসীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। অভিযান শুরু হয়েছে বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক শহরেও। মঙ্গলবার ট্রাম্পের আদেশটি কার্যকর হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারকের কিছু অংশ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
সদ্য বিদায়ী বাইডেন সরকারের নীতি থেকে সম্পূর্ণ বিপরীতে চলছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন অনুদান ও ঋণ সহায়তা বন্ধে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন সেই পরিকল্পনার কিছু অংশ স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার প্রেসিডেন্টের আদেশটি কার্যকর হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারক এ স্থগিতাদেশ দেন। 2024 অর্থবছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রায় 10 ট্রিলিয়ন বা 10 লাখ কোটি ডলার ব্যয় করেছে, যার মধ্যে 3 ট্রিলিয়ন ডলারের বেশি অনুদান ও ঋণ হিসেবে বরাদ্দ ছিল। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছিল 6.25 ট্রিলিয়ন বা 6,75,000 কোটি ডলার। তবে এটি স্পষ্ট নয় যে এই পরিমাণ অর্থ শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য বরাদ্দ ছিল নাকি এতে বিদেশি সাহায্য অন্তর্ভুক্ত ছিল। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, কংগ্রেস অনুমোদিত ব্যয় বন্ধ করার অধিকার প্রশাসনের নেই। এই আদেশ বাস্তবায়িত হলে লাখ লাখ মার্কিন নাগরিকের ক্ষতি হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্কদের সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তবে বিষয়টি মানতে নারাজ হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ব্রিফিংয়ে বলেন, এতদিন মার্কিনীদের করের অর্থ অপচয় হচ্ছিল, এতে জনগণের দৈনন্দিন জীবনের কোনো উন্নতি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তার নির্বাচনী নীতিমালা বাস্তবায়ন করেছেন। এদিকে বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেফতারে অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। অভিযান শুরু হয়েছে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস সদস্যরা অভিযান চালায়। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 2 দিনে যুক্তরাষ্ট্রে 2,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতার করা হয়েছে, যা বিগত বাইডেন প্রশাসনের অধীনে প্রতিদিনের গড় গ্রেফতারের সংখ্যার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর, বিতর্কের বিপিএলে পাওনা টাকা না পাওয়ার তালিকা আরও দীর্ঘ হলো। পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেছেন দুর্বার রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। এর আগে ড্রাফট থেকে দলে ভিড়িয়ে পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিমকে বিপদে ফেলার অভিযোগ উঠেছে এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। যদিও অদৃশ্য কারণে এত কিছুর পরেও নিশ্চুপ ক্রিকেট বোর্ড। নতুন দিন, নতুন বিতর্কে শিরোনামে দুর্বার রাজশাহী। এবারের অভিযোগ ছাপিয়ে গেল আগের সবকিছুকে। দুর্বার রাজশাহী সন্দেহের জন্ম দিয়েছিল প্লেয়ার্স ড্রাফটের টেবিলে, যেখানে মাত্র 2 জন বিদেশি নিয়ে 13 জনের স্কোয়াড সাজায় দলটা। একজন লাহিরু সামারকুন, অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। সামারকুনকে দেখা গেলেও নাসিমের দেখা পাওয়া যায়নি। নাসিমের না থাকার কারণ অনুসন্ধানে নামে সময় সংবাদ। বেরিয়ে আসে থলের বেড়াল। ড্রাফট থেকে দলে ফেরালেও বিমান ভাড়ার টাকা পাঠায়নি দুর্বার রাজশাহী। এ নিয়ে বিসিবি আর রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি দুপক্ষেরই দ্বারস্থ হয়েছিল নাসিমের এজেন্ট, তবে সমাধান মেলেনি। BCB hasn't taken any action. I have complained it to Saiful, like this player in the Darbar Rajshahi, Saad Nasim, who was drafted. They hasn't booked his ticket. I was chasing manager OP, and he hasn't booked the ticket. Available. We submitted the NOC. I spoke to Saiful. Saiful just asked me for the name, and he hasn't took any action. যদিও সাদ নাসিমের জন্য বিমান ভাড়া না পাওয়াটা এক হিসেবে ভালোই হয়েছে, না হলে নিজ খরচে বিপিএলে এসে পারিশ্রমিক না নিয়েই দেশে ফেরার বিমানে চড়তে হতো, যেমনটা হয়েছে রাজশাহীর 2 কোচিং স্টাফ সদস্যের সঙ্গে। পাওনা টাকা না পেয়ে দলটার সহকারী কোচ ইফতিখার আর কম্পিউটার অ্যানালিস্ট ফয়সাল বাধ্য হয়ে দেশে ফিরে গেছেন। যদিও দেশ ছাড়ার আগে দ্বারস্থ হয়েছিলেন বিসিবির, তবে অদৃশ্য কারণে এবারও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহীকে নিয়ে এত সব অভিযোগের পরেও বিসিবির চুপ থাকা রহস্যের জন্ম দিচ্ছে। একের পর এক নিয়ম ভাঙার পরেও কেন এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ফারুক আহমেদের বোর্ড, সে প্রশ্নও উঠছে। রাজশাহী প্লে অফে উঠলে প্রশ্নের ডালপালা বাড়বে। দেখার বিষয় ক্রিকেট বোর্ড আর কতদিন নিজেদের মুখ বন্ধ রাখতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 আগস্ট নির্বাচন দিয়ে স্মরণীয় রাখতে পারে সরকার। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জনগণ, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কিছুর তুলনা নয়।
দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ ও কাঁটাতারের বেড়া ইস্যু, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অসম চুক্তি ও অপপ্রচার বন্ধের বিষয়েও হবে আলোচনা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।